ওকে, সবাইকে এখানে সামনে খেয়াল করো। আমরা লাস্ট ক্লাসে অলরেডি কার্বন ডেটিং এন্ড ওইটার এক্সপ্লেনেশন সহ শেষ করছিলাম। আমাদের জাস্ট রক ডেটিং এন্ড এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলি কিভাবে করে প্রিকশন ওয়াইজ হ্যান্ডেল করা লাগে ওই জিনিসগুলো নিয়ে ডিসকাস করলে আজকের টপিক আমাদের শেষ। তো এখন কার্বন ডেটিং এর মধ্যে ফার্স্ট টাইম আমাদের মেইন যে কথাটা বলে আসছিলাম নিদিতা, কি বলছি যে ওইটার জন্য কি দরকার হয়, অর্গানিক ম্যাটার লাগবে। যে অর্গানিক ম্যাটার মোর স্পেসিফিক্যালি যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি থাকে, সামনে দেখো সবাই, অর্গানিক কম্পাউন্ডের মধ্যে থাকে কার্বন, এন্ড কার্বন থাকা মানেই যে ওখানে অলওয়েজ কার্বন 12 থাকবে এমন কোনো কথা নেই। কার্বন 14 এরও স্মল একটা প্রেজেন্স হলো কি করবে, এক্সিস্ট করবে। তো এই যে কার্বন 12 যে অলওয়েজ থাকে না, কার্বন 14ও থাকে, তো তার মানে কি অল্প হলেও রেডিও অ্যাক্টিভিটি আমাদের কি করে, সব লিভিং অর্গানিজমের মধ্যে এক্সিস্ট করে, বা কোন এক সময় বেঁচে ছিল এরকম অবজেক্টের মধ্যেও কি করবে, এমন রেডিও অ্যাক্টিভ কার্বন এক্সিস্ট করতে পারে। তো এখন কার্বন ডেটিং এর মেইন যেই প্রিন্সিপালটা ওইটা কি ছিল, যতক্ষণ পর্যন্ত একটা অবজেক্ট বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার মধ্যে কার্বনের লেভেল বা তার অ্যাক্টিভিটির লেভেল থাকবে ফিক্স। ওইটা মারা যাওয়ার পর দেন আস্তে আস্তে কি করবে, কার্বনটা ডিকে করে করে অ্যাক্টিভিটিটা কমে যাবে। তো আমরা এমন টাইপের একটা ক্যালকুলেশন করছিলাম, এই যে এই एग्जांपल 1টা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না, যে একটা 120 গ্রাম অফ লিভিং উড যার অ্যাক্টিভিটি আছে কত, 24 গ্রাম। সো এটা কি লিভিং অবস্থায় তার অ্যাক্টিভিটি হলো 24 বেকুয়ারেল। এখন সেম ম্যাসের আরেকটা স্যাম্পল, কিন্তু এটা কি অনেক আগের কালের একটা ওই হিস্টোরিক্যাল সাইট বা একটা আর্কিওলজিক্যাল সাইট থেকে পাইছে, যেটার অ্যাক্টিভিটি আমরা কত পাইলাম, 6 বেকুয়ারেল। তোমাদের জন্য এরকম সুন্দর মতো হোল নাম্বারে দেওয়া থাকবে, যে হাফ হাফ করতে করতে যেন কি হয়, মিলে যায়, ঠিক আছে। তো তাহলে 24 হাফ হয়ে 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 দেন এক সময় কি হবে, 6 এ আসে, যে 24 কে একবার হাফ করলে 12, আরেকবার হাফ করলে কত হয়ে যায়, 6। তো তার মানে কয়বার হাফ করা লাগতেছে, দুইবার। তো তার মানে কয়টা হাফ লাইফ পাস হচ্ছে, দুইটা হাফ লাইফ পাস হচ্ছে। সো কার্বন 14 এর হাফ লাইফের যে ভ্যালুটা, এটা আমাদের মনে রাখতে হবে, যে কার্বন 14 এর হাফ লাইফের ডিউরেশনটা কত, 5600 ইয়ার্স। এইটাই জাস্ট একটা ইনফরমেশন যেটা আমাদের মাথায় রাখা লাগবে। তো একবার হাফ লাইফ সমান টাইম পাস হইতে কতটুকু সময় নেয়, 5600 ইয়ার্স। তো এখানে হাফ লাইফ পাস হচ্ছে কয়টা, দুইটা। তো তাহলে দুইটা হাফ লাইফ সমান টাইম কত হবে, 5600 ইনটু 2। তো এটা করে আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেছি 11200 আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইখানের মধ্যে আমাদের রক ডেটিং এর ব্যাপারটা আবার কেন দরকার হচ্ছে। কার্বন ডেটিং দিয়ে যদি সব করতে পারতাম, তো তাহলে পরে তো রক ডেটিং এর প্রসেস আমাদের দরকার ছিল না, ছিল।
কিন্তু কার্বন ডেটিং এর আমাদের অনেকগুলি কি আছে, লিমিটেশন আছে, তাই না? কার্বন ডেটিং এর কয়েকটা লিমিটেশন কি, একটা হলো এটা একটা অনেক বড় অ্যাসাম্পশনের উপর চলে, যেটা কি কসমিক রেডিয়েশনের লেভেল এখন যে প্রেজেন্ট কালে যেমন আছে প্রিভিয়াস প্রি হিস্টোরিক টাইমেও কি ছিল, সেম টাইপের ছিল। এটা হলো অনেক বড় একটা অ্যাসাম্পশন, যেটাতে কি হতে পারে, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ফ্ল থাকতে পারে। হ্যাঁ বলো। কসমিক রেজে যে কার্বন 14 ক্রিয়েট হয় কিভাবে, নাইট্রোজেন থেকে কার্বন 14 হবে। তো কসমিক রেডিয়েশনের লেভেল এখন যেমন আছে, আগে যদি এর থেকে বেশি বা কম থাকতো তো তখন কি কোরিলেশন করাটা আসলে কারেক্ট হইতো না, বুঝছো? তো এটা হলো একটা ব্যাপার, যে অ্যাসাম্পশনটা এটা। দেন আরেকটা জিনিস কি, 10টার বেশি হাফ লাইফ যদি পাস হয়ে যায়, ঠিক আছে, যে একবার হাফ হওয়া মানে কি হাফ হইতেছে 1/2, দুইবার হাফ হওয়া মানে 1/4, তিনবার হাফ হওয়া মানে 1/8। তো এরকম 10 বার যদি হাফ হয় তো তার মানে কত, হাফ কয়বার মাল্টিপ্লাই করব, 10 বার মাল্টিপ্লাই করব। তো হাফ 10 বার মাল্টিপ্লাই করা আর 1024 দিয়ে ডিভাইড করা, সরি, হাফ 10 বার মাল্টিপ্লাই করা আর হাফ টু দি পাওয়ার 10 বলা একই কথা না? সেটা কত আসে, 1/1024। তো তার মানে অ্যাক্টিভিটি ইনিশিয়ালি যাই থাকুক না কেন, এটা যদি 10 বার হাফ হয় তো তার মানে কি রিমেইনিং থাকবে কি খুবই খুবই অল্প একটা ভ্যালু, যেটা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সাথে কি করা যাবে না, ডিফারেন্সিয়েট করা যাবে না। যে আমাদের মেইন প্রসেসটা কি, যে আমরা রেডিও অ্যাক্টিভিটির যে রিডিং গুলা নেই, আমরা কিন্তু এক্সপেরিমেন্ট একদম ফার্স্ট এর দিকে তোমাদেরকে একটা ওয়ার্কশিট করাইছিলাম না, ওখানে মধ্যে যে একটা প্রসিডিউর লিখছিলাম যে ব্যাকগ্রাউন্ডের রিডিং কিভাবে আমরা নিব, কি করব, সোর্স আশেপাশেও রাখবো না, সোর্স একদম সবকিছু সিল করা, শুধু শুধু কি করছি, জিএম টিউবটা অন করে আমরা রিডিং নিচ্ছি। তো তাহলে কোন সোর্স ছাড়া যে রিডিংটা আসতেছে ওটা কিসের রিডিং, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিং। তো তাহলে 10 মিনিট ধরে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিং নিব, দেন ওই রিডিংটা নোট ডাউন করে দেন কি করব, আবার রিসেট করব। আবার 10 মিনিট ধরে ব্যাকগ্রাউন্ডের রিডিং নিব, দেন আবার রিডিংটা নোট ডাউন করে রাখবো। আবার 10 মিনিট ধরে রিডিং নিব, দেন তিনটা মিলায় যে তিনবার 10 মিনিট 10 মিনিট করে করে আমরা রিডিং নিলাম না, এই 10টা কি বলে, এই তিনটা মিলায় কি করব, এভারেজ একটা ভ্যালু বের করব। তো এভারেজ যে ব্যাকগ্রাউন্ড রিডিং এটা তো পাইছি, এখন তুমি সোর্স দিলা, ব্যাকগ্রাউন্ড রিডিং এই যা পাইছিলা, সোর্স দেওয়ার পরে তুমি একই টাইপের রিডিং পাইতেছো। তো তার মানে তখন কি মনে হবে, সোর্স থেকে মনে হয় কোন টাইপের রেডিয়েশনই বের হচ্ছে না, এমন টাইপের একটা সিচুয়েশন দাঁড়ায় যাবে আর কি। যে যদি অনেক লম্বা টাইম ধরে একটা স্যাম্পল টিকে হইতে থাকে তো তাহলে কি ইভেন্চুয়ালি তার অ্যাক্টিভিটি এতই কমে যায় যে তখন আর তাকে কি করা যাবে না, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থেকে তাকে আর আলাদা করা যাবে না। তো এর জন্য এই ব্যাপারটা নিয়ে আমরা বলছিলাম কি জিনিস, যে the radiocarbon method is not used to date samples older than 50,000 to 60,000 years. কেন? Because after 10 half lives the amount of carbon 14 remaining in the sample is too small to measure accurately. যে এত বেশি লেভেল কমে যাবে যে তাদেরকে কি করা যাবে না, অ্যাকুরেটলি ডিটারমাইন করা যাবে না। হ্যাঁ বলো। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন তো এটা ন্যাচারালি থাকতেছে, এটা আমাদের কখনো টেক কেয়ার করা যাবে না। এখনো আমাদের অ্যারাউন্ডে যত বেশি মানুষের মধ্যে থাকবে তত বেশি তোমার অ্যারাউন্ডে কি আছে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আছে, বিকজ সবার বডিতে কার্বন আছে, কার্বন থেকে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন না থাকলে কি আমাদের সমস্যা হবে? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন না থাকলে তো সমস্যা হবে না, আগে তো ছিল না, যত দিন যাইতেছে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ওরকম বাড়ছে, বাট আমরা হিউম্যানরা কি হয়ে নিয়েছি, ইভলভ হয়ে নিয়েছি আর, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এইগুলি হলো কয়েকটা সমস্যা। তো তার মানে কি ব্যাপারটা খেয়াল করো, আমাদের একটা লিমিট হয়ে গেল না জোহাব, যে 50,000 বছরের পুরাতন কোনো কিছু যদি বের করতে চাই তো তাহলে কি কার্বন ডেটিং দিয়ে বের করা পসিবল? কার্বন ডেটিং তো 50,000 বছরের আগের কোনো কিছু ডেটিং কি করতে পারবে না, বের করতে পারবে না। যে 50,000 বছর আগে কোনো কিছু যদি এক্সিস্ট করেও থাকতো তার ডেটটা কি করতে পারবে না, কার্বন ডেটিং দিয়ে অ্যাকুরেটলি বের করা যাবে না। এই জায়গাতেই আমাদের কোন জিনিসটা চলে আসে, রক ডেটিং চলে আসে। তো রক ডেটিং এর ব্যাপারটা কেমন, তার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে রক ডেটিং এর। কেমন টাইপের অ্যাডভান্টেজ, ইট ডাজ নট হ্যাভ টু বি আ লিভিং ম্যাটেরিয়াল, সে ইনঅর্গানিক কোন ম্যাটেরিয়াল হইলে পরেও তার কি করা যায়, এরকম ডেটিং করা যায়, বাট তার ডেটিং প্রসিডিওরটা একটু কমপ্লেক্স। কেমন টাইপের কমপ্লেক্সিটি, এখানে মধ্যে আমাদের কেমিক্যাল অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে। এই প্রসেস তোমাদের জানতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে বুঝাই বলতেছি আসলে কেমিক্যাল প্রসেসটা কেমন। তোমাদেরকে এনজেড ডায়াগ্রাম শিখাইছিলাম, মনে আছে? যে এনজেড ডায়াগ্রামের ওখানে মধ্যে বলছিলাম যে অ্যাটমিক নাম্বার 82 আর 83 এর বেশি যদি থাকে তো তখন সে কি করে, আলফা ডিকে করে নাকি।
সো অ্যাটমিক নাম্বার 83 বা 82 এর বেশি হইলে পরে কি করবে আলফা ডিকে করবে আচ্ছা সো এখন ইউরেনিয়াম হ্যাঁ ইউরেনিয়াম সাপোজ ইউরেনিয়াম 234 অ্যাটমিক নাম্বার 92 তো এখন এই ইউরেনিয়ামটা তার অ্যাটমিক নাম্বার কি 82 থেকে বেশি নাকি কম বেশি তো যারই অ্যাটমিক নাম্বার 82 থেকে বেশি সেই কি করবে আলফা ডিকে করবে তো তাহলে সে এখন কি করলো আলফা ডিকে করলো তো দেখো সে এখন ফর্ম করে কি থোরিয়াম 230 94 টু আলফা প্লাস এনার্জি তো সে আলফা পার্টিকেল ছাড়লো এখন নতুন পার্টিকেলটা কি ক্রিয়েট হয়েছে মাইশা থোরিয়াম ক্রিয়েট হয়েছে কিন্তু থোরিয়াম কি স্টেবল থোরিয়ামের তো অ্যাটমিক নাম্বার কি 90 কি বলে 82 থেকে বেশি তো তার মানে সে আবার কি করবে এখন ডিকে করবে না তো এখন থোরিয়াম আবার কি করবে ডিকে করবে তো থোরিয়াম আবার ডিকে করে ফর্ম করে কি রেডিয়াম সে আবার আলফা ছাড়লো আলফা ছাড়ার পর কি ক্রিয়েট করলো রেডিয়াম রেডিয়ামও কি এখনো স্টেবল হতে পারলো রেডিয়ামও এখনো স্টেবল হয় নাই রেডিয়ামও কি করবে আবার আলফা ডিকে করবে রেডিয়াম আবার আলফা ডিকে করতেছে রেডিয়াম আলফা ডিকে করে ফর্ম করে কি রেডিয়াম আলফা ডিকে করে ফর্ম করে রেডন না না এটা জাস্ট দেখাইতেছে যে কোনটা পরে কি হয় এটা তোমাদের জাস্ট কি মনে রাখতে হবে যে এটা একটা ডিকে সিরিজ ঠিক আছে যে ইউরেনিয়াম ডিকে করে যে একলাফে স্টেবল হয়ে যাবে এমন কিন্তু না তার এটা কি ইউরেনিয়ামটাকে আমি নামটা বলবো একটু পরে আবার লিখে দিব ইউরেনিয়ামটাকে বলা হয় প্যারেন্ট আনস্টেবল নিউক্লিয়াই যে ইউরেনিয়াম থেকে কি করা শুরু হয়েছে যে রক যখন নাকি ফর্ম করে যে আমাদের মেইনলি রকের ফর্মেশনটা কিসের থেকে আসে লাভা থেকে আসে না যে মাটির নিচ থেকে যে ভলকানো থেকে যে লাভা ইরাপশন হয় ওখানে থেকে অ্যাকচুয়ালি কি হয় রকগুলি ফর্ম করে যে ইগনিয়াস রক যেসব রকগুলি তোমরা পড়ছো ওইসব তো ইউরেনিয়াম কি থাকে একদম প্যারেন্ট রকের মধ্যে ইউরেনিয়াম থাকে এখন ইউরেনিয়ামটা তো স্টেবল না তো ইউরেনিয়াম কি করে ডিকে করে ইউরেনিয়াম ডিকে করে থোরিয়াম হয় থোরিয়াম আবার ডিকে করে থোরিয়াম ডিকে করে রেডিয়াম হয় দেন আবার রেডন হয় তো এইভাবে করে চলতে চলতে কি করবে যতক্ষণ না পর্যন্ত অ্যাটমিক নাম্বার 82 পর্যন্ত আসতেছে ততক্ষণ পর্যন্ত তারা কি করতে থাকবে ডিকেটা চলতেই থাকবে ঠিক আছে এরপরে রেডনেরও কি অ্যাটমিক নাম্বার 82 এর বেশি তো এখন এখানের মধ্যে অ্যাটমিক নাম্বার 84 অ্যাটমিক নাম্বার 84 টা কার ছিল অ্যাটমিক নাম্বার 84 রেডনের ছিল নাকি কার ছিল ধরো পিরিয়ডিক টেবিলটা দেখে নেই পিরিয়ডিক টেবিল দিয়ে দিবে না এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ইয়ে করতেছি পোলোনিয়াম অ্যাটমিক নাম্বার 84 হলো পোলোনিয়ামের এরপর হলো লেড ওকে সো এখন এখানের মধ্যে কি করলো পোলোনিয়াম ক্রিয়েট করলো এখন পোলোনিয়ামও কি স্টেবল পোলোনিয়ামেরও অ্যাটমিক নাম্বার কি 82 এর বেশি এরপরে ফাইনালি সে কি করবে পোলোনিয়ামটা ডিকে করে লেড ফর্ম করবে এখন এখানের মধ্যে দেখো সবাই এই লেড পর্যন্ত আসার পর এখন এটা কি হয়ে গেছে স্টেবল
এটাকে কি বলবো আমরা? ডটার। ঠিক আছে, স্টেবল ডটার নিউক্লিয়াস হলো এটা। তো এখন একটু সবাই সামনে খেয়াল করো, যে এই জিনিসটা আমরা এখানের মধ্যে এখন কনক্লুড করব। ব্যাপারটা দেখো, প্রথমে আমাদের পুরো ডিকে সিরিজটা শুরু হয়েছে কি দিয়ে সুজল? ইউরেনিয়াম দিয়ে। ইউরেনিয়াম হলো প্যারেন্ট আনস্টেবল নিউক্লিয়াস। এখন ইউরেনিয়াম ডিকে করে যাকে প্রডিউস করলো, থোরিয়ামকে প্রডিউস করলো, সে কি স্টেবল হয়েছে? সে আবার কি করতেছে? ডিকে করা লাগতেছে, তো তার মানে সেও স্টেবল হয় নাই। তো তাহলে এই যে থোরিয়াম, রেডিয়াম, রেডন, পোলোনিয়াম, এরাও হলো ডটার নিউক্লিয়াস, কিন্তু এদেরকে কি বলা হয়? আনস্টেবল ডটার নিউক্লিয়াস। ঠিক আছে, আর লেড পর্যন্ত এসে দেন লেডে এসে কি হয়ে গেছে? সিরিজটা শেষ হয়ে গেছে, বিকজ ফাইনালি সে কি হয়ে গেল? স্টেবল হয়ে গেল। তো এখন এখানে থেকে আমাদের এইগুলো জিনিস কেন বললাম যে তোমাদের রক ডেটিং নিয়ে পড়ানোর কথা, তো এই জিনিসটা নিয়ে বলার রিজনটা কি? এই জিনিসটা নিয়ে বলার রিজনটা হলো এমন যে ফার্স্ট অফ অল তোমার রক ফরমেশনের সময় কি থাকে? রকের মধ্যে ইউরেনিয়াম থাকে। তো তার মানে রক ফরমেশনের সময় কোন থোরিয়াম, কোন রেডিয়াম, কোন রেডন, কোন পোলোনিয়াম এসব ছিল না। কে ছিল? শুধু ইউরেনিয়াম ছিল। তো তার মানে ইনিশিয়ালি যে একটা রক যদি ভেরি ইয়াং হয়, যে ফ্রেশ ফ্রেশ কোন একটা রক ফর্ম করছে, তো ওই রকের মধ্যে সবচেয়ে বেশি কি থাকবে? ইউরেনিয়াম থাকবে, বিকজ এখনো সে কি করে নাই? এত বেশি ডিকে করার সময় পায় না, যে মাত্র নতুন নতুন ক্রিয়েট হয়েছে রকটা। এন্ড ওই রকের যত দিন পার হবে আর যত টাইম পাস হবে, তত কি হবে? ইউরেনিয়ামটা ডিকে করে করে কমে যাবে না? তো প্রথমে যে ইনিশিয়ালি একটা ইয়াং রকের মধ্যে ইউরেনিয়ামের পার্সেন্টেজ থাকবে কি সবচেয়ে বেশি, এন্ড অ্যাজ টাইম উইল পাস ইউরেনিয়ামের কনসেন্ট্রেশন বা ইউরেনিয়ামের পার্সেন্টেজ কি করতে থাকবে? কমতে থাকবে। সো ইউরেনিয়াম কমতেছে, সো তাহলে বাড়বে কারা? তার ডটার নিউক্লিয়াস গুলি, যে ইউরেনিয়ামটা থোরিয়ামে যাবে, থোরিয়ামটা তার ডটার নিউক্লিয়াসে যাবে, তো ওইভাবে করে কি করতে থাকবে? সিরিজটা কন্টিনিউ হতে থাকবে। তো আমরা মেইনলি করবোটা কি? আমরা তো জানি না যে রক কবে ফর্ম করছে। আমাদের মেইন কাজটা কি হবে খেয়াল করো, আমরা একটা রক স্যাম্পল, যেই রকে ডেটিং করতে চাই আর কি, আমরা একটা রক স্যাম্পল ভেঙে এটা ল্যাবের মধ্যে নিয়ে যাব। দেন ল্যাবের মধ্যে এটাকে রকটাকে ক্রাশ করে রকের মধ্যে কেমিক্যাল অ্যানালাইসিস করা হবে, যে এই রকের মধ্যে কত ম্যাস অফ ইউরেনিয়াম আছে। তোমরা এম্পিরিক্যাল ইকুয়েশন করছো না কেমিস্ট্রিতে, যে এরকম কয়েকটা ইয়ে দেওয়া থাকে না যে, হ্যাঁ ভেরি গুড। সো তাহলে পরে তোমাদের যে কতগুলো এরকম ম্যাচ দেওয়া থাকে, যে এত ম্যাচ অফ সামথিং, এত ম্যাচ অফ সামথিং, এত ম্যাচ অফ সামথিং, দেন কি করো? সিম্পলেস্ট রেশিও বের করো, এইসব কাজগুলো যে করো। সো এখন ওখানের মধ্যে যে ম্যাচ গুলা যে পায়, এই ম্যাচ গুলার আমাদের কি সোর্স গুলা কি? এরকম কেমিক্যাল অ্যানালাইসিস করে ম্যাচ গুলা কি করা যায়? সুন্দর মতো বের করা যায়। ঠিক আছে, সো এখন কেমিক্যাল অ্যানালাইসিস করে কি করলো? এই ম্যাচ গুলা বের করলো, যে কোন এলিমেন্ট বা কোন রেডিক্যাল কত পার্সেন্ট প্রেজেন্ট আছে। এরপরে কি কাজ? তো আমাদের কেমিক্যাল অ্যানালাইসিস করে এমন জিনিস বললো, কি বললো? যে তোমার 5.2 গ্রাম ইউরেনিয়াম আছে, 2.1 গ্রাম আছে হলো তোমার থোরিয়াম, 1.7 গ্রাম আছে রেডিয়াম, দেন 0.9 গ্রাম আছে মনে করো রেডন, 0.2 গ্রাম আছে হলো পোলোনিয়াম, আর 0.1 গ্রাম আছে হলো লেড। এইটা পেয়ে এই কেমিক্যাল অ্যানালাইসিস করে আমাদের ডেটিং এর কি কাজে আসলো? আমরা রকটা নিয়ে কি করছি? কেমিস্টদের ল্যাবের মধ্যে দিয়ে দিছে, বললাম যে তোমরা এটা কেমিক্যাল অ্যানালাইসিস করে কোন এলিমেন্ট কত ম্যাস প্রেজেন্ট আছে এটা আমাদেরকে বের করে দাও। তো এটা কেমিস্টরা বের করে দিবে, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। তো তারা এতটুকু বের করে দিল। বাট এই ইনফরমেশনটা যে নাকি রক ডেটিং এর কাজ করবে, ঠিক আছে, সে এই ইনফরমেশন দিয়ে কি করে ফেলতে পারবে? সুন্দর মতো এজটা বের করে ফেলতে পারবে, যে রকটা আসলে কত বছর পুরানো। কিভাবে করবে দেখো, ইনিশিয়ালি এই যে এখন তো আমরা রক স্যাম্পলটা এনে কি পাইছি দেখো তো সুজাল, থোরিয়াম পাইছি, রেডিয়াম পাইছি, রেডন পাইছি, পোলোনিয়াম পাইছি, লেড পাইছি। রক যখন একদম নতুন ফর্ম করছে তখন কি এসব কিছু ছিল? এগুলো সবই কি ছিল? ইউরেনিয়াম ছিল না? তো তার মানে ইনিশিয়াল টোটাল ম্যাস অফ ইউরেনিয়াম, যে রক একদম ফরমেশনের সময় ইনিশিয়াল টোটাল ম্যাস অফ ইউরেনিয়াম কি হবে?
5.2 তো এখন আছে, বাকি যে এই যে থোরিয়াম টোরিয়াম এইসব যে হয়েছে ওদের ম্যাস গুলো কার থেকে পাইছে তারা? ইউরেনিয়ামটা কমেই তো এইসব ফর্ম করছে নাকি? তো তাহলে ইনিশিয়াল টোটাল ম্যাস অফ ইউরেনিয়াম কত ছিল? 5.2 প্লাস 2.1 প্লাস 1.7 প্লাস 0.9 প্লাস 0.2 প্লাস 0.1, ঠিক আছে? তো এটা করলে পরে কত আসে একজন একটু দেখো, এমনিতে এটা র্যান্ডম একটা ক্যালকুলেশন, যে যতটুকু লাগবে ওই সব ইনফরমেশনে দেওয়া থাকবে, টোটাল সাম করবা। 10.2 এভারেজ দরকার নাই। আচ্ছা, তো তাহলে পরে একটা কাজ করে দাও, একটু জোর করে সুন্দর ভ্যালু বানায় ফেলি। তো এখন এটা মনে করো 10.9, ঠিক আছে? কি বলে এটা 1.9, তো এখানে মধ্যে টোটাল ম্যাসটা কত আসলো? 10.4 গ্রাম আসলো না? হ্যাঁ, তো এখন 10.4 গ্রাম কেন বানাইছে দেখো, সুন্দর ভ্যালু বানানোর জন্য, তোমাদের ও লেভেলস বাচ্চাদের জন্য এটা করে দিছে। কেন? টোটাল ইনিশিয়াল ম্যাস, হ্যাঁ সামিয়া, টোটাল ইনিশিয়াল ম্যাস অফ ইউরেনিয়াম ছিল কত? 10.4 গ্রাম। এটা কি একদম রক ফরমেশনের সময় সবই কি ছিল? ইউরেনিয়াম ছিল। তো টোটাল ম্যাস অফ ইউরেনিয়াম ডিউরিং দ্য ফরমেশন অফ রক কত ছিল? 10.4 গ্রাম। এখন আছে কত? ইউরেনিয়াম কত আছে? 5.2। তো তাহলে ইনিশিয়াল ম্যাস অফ ইউরেনিয়াম যা ছিল ওইটা এখন এসে কি হয়েছে? অর্ধেক হয়ে গেছে না? তো তার মানে ইউরেনিয়ামের কতটুকু হাফ লাইফ পাস হয়েছে? একবার হাফ লাইফ পাস হয়েছে না? যে ইনিশিয়াল যে টোটাল ম্যাস অফ ইউরেনিয়াম ছিল ওইটা এক্স্যাক্টলি এখন এসে কি হয়ে গেছে মাইশা? হাফ হয়ে গেছে। তো তাহলে ইউরেনিয়াম একবার হাফ হওয়ার জন্য কতটুকু সময় নেয় এখানের মধ্যে লেখা আছে, কয়েকটা ইউরেনিয়ামের কয়েক টাইপের ব্যাপার। ইউরেনিয়াম 235 এর হাফ লাইফ হলো 704 বিলিয়ন ইয়ার্স, ঠিক আছে? ইউরেনিয়াম 238 এর হাফ লাইফ হলো 4.47 বিলিয়ন ইয়ার্স, এমন। তো তার মানে আমরা যেমন ইউরেনিয়াম দিয়ে শুরু করব, তো ওই ইউরেনিয়ামের হাফ লাইফ দিয়ে কি করব? ক্যালকুলেশন করব। যে মেইন কাজটা কি দেখো, কার্বন 14 এর জন্য জিনিসটা কি ছিল সুজাল? প্রেজেন্ট ডেতে লিভিং অবস্থায় আছে এমন একটা স্যাম্পলের অ্যাক্টিভিটি মাপতাম, আর্কিওলজিক্যাল সাইট থেকে পাওয়া স্যাম্পলের অ্যাক্টিভিটি মাপতাম, দেন দেখতাম যে কয়বার হাফ করলে পরে আর্কিওলজিক্যাল সাইটের অ্যাক্টিভিটি সমান হয়। দেন আমরা বলতাম যে এতগুলো হাফ লাইফ পাস হয়েছে, কার্বন 14 এর হাফ লাইফ হলো 5600 ইয়ার্স, তো তাহলে পরে যতগুলো হাফ লাইফ পাস হয়েছে তত দিয়ে মাল্টিপ্লাই করে দাও 5600, তো তাহলে কি পেয়ে যাব? এইচটা পেয়ে যাব। এখানের জন্য সেম কাজ কি করব? ইনিশিয়াল টোটাল ম্যাস অফ ইউরেনিয়াম কিভাবে পাবো? বাই কেমিক্যাল অ্যানালাইসিস। ফাইনাল টোটাল ম্যাস অফ ইউরেনিয়াম তো দেওয়াই থাকবে। তো তাহলে এখানের মধ্যে তোমাদের কোনো ক্যালকুলেশন আসবে না। এই যে রক ডেটিং এর যা দেখাইলাম এইসব কোনো ক্যালকুলেশনই আসবে না। তোমরা এখানের মধ্যে বোগাস দুইটা কথা লিখবা। কি কি লিখবা? বলবা যে কম্পেয়ার দ্য প্রপোর্শনস অফ স্টেবল এন্ড আনস্টেবল নিউক্লিয়াই, ঠিক আছে? স্টেবল প্যারেন্ট, স্টেবল ডটার নিউক্লিয়াই আর আনস্টেবল প্যারেন্ট নিউক্লিয়াই, এই দুটার কি করব? প্রপোর্শন মাপবো। যদি আনস্টেবল এর প্রপোর্শন বেশি হয় এর মানে কি? এখনো তেমন বেশি ভালোভাবে কি করে নাই? ডিকে করে নাই। আর যদি স্টেবল এর প্রপোর্শন বেশি পাই এর মানে কি? যে অনেক লম্বা টাইম ধরে ডিকে করছে, এর জন্য মোস্ট অফ দা নিউক্লিয়াই বিকাম হোয়াট? স্টেবল হয়ে গেছে, ঠিক আছে? সো ওখান থেকে আমরা কি করতে পারবো? ক্যালকুলেশন করতে পারবো। ক্যালকুলেশন প্রসিডিওর এটা একটু কমপ্লেক্স, সো এখানের জন্য তোমাদেরকে কোনো ক্যালকুলেশন করতে দিবে না। কার্বন 12 এর জন্য কি বলে, কার্বন 14 এর জন্য দিবে যে কার্বন ডেটিং এর ক্যালকুলেশন আসে, রক ডেটিং এর ক্যালকুলেশন তোমাদের জন্য দিবে না। তোমাদের জন্য জাস্ট মেইন কাজটা কি? তোমাদের মেইন কাজটাই হলো কি বলবা? ইনিশিয়াল ইউরেনিয়ামের প্রপোর্শন, ফাইনাল ইউরেনিয়ামের প্রপোর্শন, বা ইউরেনিয়াম আর লেড এর প্রপোর্শন কম্পেয়ার করা হবে। দেন আমরা কি করব? হাফ লাইফ ইউজ করে ক্যালকুলেট করব। শেষ। এটা লিখে দিতেছি একটু পরে, তাহলে বুঝবা যে কত বোগাস একটা অ্যানসার। কিন্তু এখানের মধ্যে 5 মার্ক, ঠিক আছে? এরকম কোশ্চেন গুলাতে 4 মার্ক 5 মার্কের করে এক্সপ্লেনেশন আসে, বুঝছো? তো কি কি পয়েন্টগুলি কভার করা লাগে এখানের মধ্যে আমরা ফার্স্ট একটু রিডিং করে নেই, তো তাহলে বুঝতে পারবা। তো কি বলতেছে দেখো, radiocarbon dating may be used as a context in questions about half life of radioisotopes.
what follows on dating on the age of rocks is included for interest only, যে এটা বেসিক্যালি যারা নাকি এটা নিয়ে জানতে ইন্টারেস্টেড ওই জিনিসটা নিয়ে লেখা। নরমালি কার্বন 14 এর যে প্রসিডিওর ওরকম ভাবে অ্যানসার লিখে দিলে পরে কি পেয়ে যাওয়া যায়, মার্কস পেয়ে যাওয়া যায়। এটা জাস্ট অ্যাকচুয়ালি কিভাবে করে করা হয় ওই জিনিসটা এক্সপ্লেইন করা হয়েছে এক্সটেনশন ওয়ার্কে। কি বলতেছে, ডেটিং দ্য এজ অফ রক্স, ইনঅর্গানিক নন লিভিং ম্যাটার ডাজ নট অ্যাবজর্ব কার্বন 14, তো তাহলে কার্বন 14 ডেটিং তাদের জন্য চলবে না। তো সো ডিফারেন্ট টেকনিকস মাস্ট বি ইউজড ফর ফাইন্ডিং আউট দ্য এজ অফ রক্স এন্ড মিনারেলস। তো কি করে, when a radioactive substance decays it transfers into a different isotope, এই যে ইউরেনিয়াম যেমন থোরিয়াম হইলো, থোরিয়াম যেমন রেডিয়াম হইলো, এমন টাইপ, sometimes of the same element and sometimes of the different element। কেমন জিনিস, the original, হ্যাঁ ওয়াসি বলো। আচ্ছা ভাইয়া, হাফ লাইফ নিয়ে আমার একটা কনফিউশন আছে। লাইক হ্যাঁ, বলো। মনে করো একটা স্যাম্পেলে 100টা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট অ্যাটম আছে, ঠিক আছে, হ্যাঁ, আর একটা স্যাম্পেলে 200টা আছে। তো 100টার 50-এ আসতে যত সময় লাগবে 200টার 100তে আসতে কি সেম টাইমই লাগবে? যদি সেম এলিমেন্ট হয় দেন ইয়েস। কিন্তু তাহলে তো একটা স্যাম্পেলের ডিকে রেট আরেকটা স্যাম্পেলের চেয়ে বেশি না? এক্স্যাক্টলি, যখন নাকি তোমার নাম্বার অফ রিঅ্যাক্টেন্ট বেশি হবে তো তখন তোমার রিঅ্যাকশনের রেটও কি হবে, বেশি হবে না? সো যার ও নাকি আচ্ছা, 200 আনস্টেবল তো তাহলে সে তখন কি করবে, তাড়াতাড়ি ডিকে করবে, আর যার নাকি কম আচ্ছা, আনস্টেবল সে তখন আস্তে আস্তে ডিকে করবে, এরকম, বুঝছো? ওকে ভাইয়া, বুঝছি। ওকে, আচ্ছা, তো সবাইকে এখানে খেয়াল করো, আমরা যে জিনিসটা পড়তেছিলাম কি বলতেছে যে অরিজিনাল রেডিও আইসোটোপটাকে কি বলা হয়? The original radioisotope is called the parent nuclide or unstable nucleus, যেটা আমরা লিখে আসছি যে ইউরেনিয়ামটাকে কি বলা হয়, আনস্টেবল প্যারেন্ট নিউক্লিয়াস, তাই না? আর প্রোডাক্টদেরকে কি বলা হয়, and the product is called the daughter nucleus। many of the products of the decay, এই যে ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলি কি তারা নিজেরাও কি রেডিও অ্যাক্টিভ, তো তার মানে এই সিরিজটা কি করতে থাকে, কন্টিনিউ করতে থাকে। তো কি বলতেছে, many of the products of decay the daughter isotopes are also unstable and these two decay in turn, তো তারাও কি করে one by one decay করতে থাকে যতক্ষণ না পর্যন্ত কি হবে, স্টেবল হবে। this means that as the parent isotope decays it breeds a whole family of elements in what is called a decay series, যেটা আমরা একটু আগে দেখে আসছিলাম, বলে দিয়েছিলাম কি যে এই পুরো সিরিজটার নামে কি, decay series। the end of the decay series is a stable isotope, one that does not decay any further। এই যে এখানের জন্য আমরা মাত্র যে এক্সাম্পলটা দেখলাম, এখানে কি lead is the stable daughter nucleus, যেটা ফাইনালি কি হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে, যে আর ফার্দার কি করবে না, ডিকে করবে না। তো এখন এখানের মধ্যে টেবিলের মধ্যে কয়েকটা রক ডেটিং এর জন্য আইসোটোপের নাম লেখা আছে, তাদের হাফ লাইফের ভ্যালু লেখা। কি বলতেছে, the table shows some radioactive parent isotopes with the stable daughters formed at the end of their particular decay series, যে পটাশিয়াম ডিকে করে করে ফাইনালি আর্গন ফর্ম করে, থোরিয়াম ডিকে করে লেড, ইউরেনিয়াম ডিকে করে লেড, ইউরেনিয়াম ডিকে করে লেড, আর কার্বন ডিকে করে ফাইনালি কি ফর্ম করে, নাইট্রোজেন। সো the half life, এই যে হাফ লাইফ গুলো এখানে মধ্যে লেখা, কতগুলো হাফ লাইফ দেখছো, ইভেন ইউনিভার্সের এজের থেকেও কি হাফ লাইফের ভ্যালু বেশি। তো তার মানে কি এখনো তাদের একটাও হাফ লাইফ কি হয় নাই, ঠিক মতো পাস হয় নাই, বুঝছো? বিকজ এত লম্বা হাফ লাইফ পাস হওয়ার মতো টাইমে পাস হয় নাই। ইউনিভার্সের এজ কত, ইউনিভার্সের এজ হলো 14.8 বিলিয়ন ইয়ার্স। সো ইউনিভার্সের এজের থেকে যদি বেশি লম্বা হাফ লাইফ হয় তো তার মানে কি তার ডিকে রেটটা খুবই 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 স্লো, যে সে খুবই অল্প রেটে কি করতেছে, ডিকে করতেছে, কিন্তু ইভেন্চুয়ালি সে কি করবে, ডিকে করে এই 704 বিলিয়ন বছর পরে তখন কি হবে, একবার হাফ হবে, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা এটা তোমরা বড় হলে পরে দেখবা যে ইন্টিগ্রেশন দিয়ে কিভাবে করে বের করা হাফ লাইফ, বুঝছো? এই জিনিসগুলোর জন্যই তোমাদের ম্যাথমেটিক্স এত বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, সো এখন
সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো যে এই ব্যাপারটা গেল আমাদের রক ডেটিং এর একটা ওভারভিউ, যে রক ডেটিং আসলে কিভাবে করে ক্যারি আউট করা হয়। তো এখন এইটার অ্যানসারটা ফার্স্ট অফ অল আমি লিখে দিচ্ছি, সবাই একটু তাড়াতাড়ি কপি করে ফেল, এন্ড দেন আমরা এই ডেঞ্জার গুলা নিয়ে জাস্ট ডিসকাস করব, দেন আমাদের ক্লাস শেষ। এইটা তো এইটাই ম্যাক্সিমাম সাইজ। তুমি সামনে চলে আসো, এখানে চলে আসো, সমস্যা নেই। এই বেঞ্চ টান দিয়ে বসে যাও।
ওকে, সবাই একটু এই এক্সপ্লেনেশনটা তাড়াতাড়ি কপি করে ফেলো। হ্যাঁ, অলমোস্ট সেমই। আর ওগুলা এক্সপ্লেনেশন সবগুলো এরকম কাছাকাছি। মেইনলি তোমরা বুকলেট সলভিং এর সময় মার্কস কিংবা পয়েন্টগুলো থেকে এগুলার মধ্যে যদি কোনো পয়েন্ট ইনক্লুড করতে হয় দেন করে নিবা। এগুলা কি মার্ক সব লিস্ট করা হয়ে গেছে না? ওয়াও, ওয়াসিফ তো এটা ভালো করছো চ্যাপ্টার 16 এ। তো এটাই তো আরিয়ার ফাইনালি ফুল মার্কস আছে। ভাইয়া মার্কস এর নাম্বারস গুলো আপলোড করে দিও। হ্যাঁ হ্যাঁ, দিব। দেখলাম এবার ফুল মার্কস পাইলাম। তো আসলে হ্যাঁ, 47। ওকে, সবাই একটা জিনিস শুনে নাও। তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ টেস্টগুলি নেওয়া হচ্ছে, হ্যাঁ, এগুলি থেকে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কিসে থেকে আসে? বুকলেট থেকে আসে না? এরপর থেকে তোমাদের যে যে টেস্টগুলি হবে প্রত্যেকটা টেস্টেরই তোমাদের একটা অ্যাডমিট কার্ড নিয়ে আসা লাগবে। বুঝছো? অ্যাডমিট কার্ডটা কি? তোমাদের বুকলেটে ওই চ্যাপ্টার রিলেটেড যতগুলি কোশ্চেন, ওই সবগুলি কোশ্চেন সলভ করে নিয়ে আসা লাগবে। যে তোমরা এক্সাম দিতে ঢুকবা, তোমাদের বুকলেটটা হাতে নিয়ে জামিকে দিবা, তো জামি চেক করবে যে যেই চ্যাপ্টারের পরীক্ষা ওই চ্যাপ্টারের সব কোশ্চেন তুমি বুকলেটে সলভ করছো নাকি না। যদি তুমি বুকলেটের ওই কোশ্চেনগুলি সলভ করে না থাকো তো তাহলে তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। বিকজ তুমি এক্সামে প্রিপারেশন নিয়ে আসছো নাকি না ওই জিনিসটাই এখান থেকে বোঝা যাবে। বুঝছো? হ্যাঁ, এটাই তো করো। কপি করতে সময় অনেক কিছু করা হয়ে যায়, সমস্যা নাই। তুমি কপি করে নিয়ে আসো, তাও তোমার এক্সাম দিতে দিব। খালি খাতায় বুকলেটে পুরোটা লেখা থাকতে হবে। যদি মানে এক দুইটাও না থাকে তাইলেও মানে যদি সব করে আনতে হবে সব। তোমাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো যে দেওয়া হচ্ছে, তোমাদের এই বুকলেটের যে টেস্টগুলি নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের এট দা এন্ড যখন নাকি সবগুলো শেষ হয়ে যাবে তখন দেখবে যে তোমাদের আসলে কোশ্চেন পেপার সব কমপ্লিট হয়ে গেছে। বুঝছো? তো এই জিনিসটাই তোমরা যদি সিরিয়াসলি যতক্ষণ এই চ্যাপ্টার ওয়াইজ যে প্রতিটা ছোট ছোট চ্যাপ্টার করে পরীক্ষা নেওয়া হচ্ছে কেন? বিকজ বড় এক্সাম গুলো নিয়ে আমি দেখছি যে অনেকজন ভালো স্টুডেন্টেরও কি হচ্ছে, এতগুলি চ্যাপ্টার একসাথে ফার্স্ট পরীক্ষা দিচ্ছ তো এতগুলি চ্যাপ্টার একসাথে তোমাদের কভার করতে সমস্যা, তো এর জন্য একটা একটা করে চ্যাপ্টার দিচ্ছি। বাট যেই চ্যাপ্টারের পরীক্ষা হবে কি করা লাগবে এখন থেকে সুজাল? বুকলেটটা নিয়ে আসবা, বুকলেটের প্রত্যেকটা কোশ্চেন কি করা থাকতে হবে? সলভ করা থাকতে হবে। একটা তোমাদের জন্য আমি ছাড় দিতেছি, কি জিনিস? একটা চ্যাপ্টারের কোশ্চেন আর একটা চ্যাপ্টারেও আইসা পড়ে। তুমি যদি প্রিভিয়াসলি কোন একটা কোশ্চেন সলভ করে আসো, মনে করো চ্যাপ্টার 15 একটা কোশ্চেন সলভ করে আসছো, এটা চ্যাপ্টার 16 এও আসছে, তো তখন তুমি কি করবা? লিখবা যে এই কোশ্চেনটা রিপিট হয়েছে, শুধু একটু লিখলে হবে না, বলবা যে এই কোশ্চেনটা রিপিট হয়েছে এত নাম্বার পেজে, তো তখন তত নাম্বার পেজে যায় দেখা হবে ওই সময় তুমি করছিলা নাকি। এই ওইটাই তুমি তো এখন দেখে দেখেই লিখবা, তো তাহলে ওইটা পেজ লেভেল খুঁজে বের করা থেকে ওইটাই ভালো। আচ্ছা, তো তাহলে এটা হলো তোমাদের মেইন অ্যাডমিট কার্ডটা থাকবে, বুঝা গেছে? এটাই পরের যে টেস্টটা থেকে ওখানে। ওকে, সবার কি এতটুকু লেখা শেষ? ওকে, লাইক কি দেখতে চাও?
হ্যাঁ অনলাইনেও দেওয়া হবে আজ ভাই, সমস্যা নাই। কি কি দেখতে চাও? ওই সাইডে লাইট জ্বালায়। কে জানে বলতে চায় না কিন্তু আবার বলতেছে লাইট জ্বালাই। আচ্ছা সো এখন এই ব্যাপারটা তো গেল, সবার তো এক্সপ্লেনেশন লেখা শেষ নাকি? ওকে আচ্ছা কয়জনে বাকি আছে ওর একটু লেখা শেষ করো, দেন আমরা ওই হাউ টু হ্যান্ডেল দ্য রেডিওঅ্যাক্টিভ স্যাম্পলস উইথ প্রিকশন ওই সব ব্যাপারগুলো একটু দেখে নিব। যে কয়েকটা কোশ্চেনের মধ্যে 1-2 মার্কের এইসব কোশ্চেন গুলো থাকে যে কি করা লাগে। টংস এন্ড টুইজার্স যে মিষ্টির দোকানে যেরকম চিমটা থাকে না, যে চিমটা দিয়ে ওরকম মিষ্টি ধরে হাত দিয়ে ধরলে পরে তো খাবে না মানুষ, ঠিক আছে? তো ওরকম চিমটা দিয়ে জানো তুমি কি করো, রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল ওরকম হ্যান্ডেল করো। আর নাহলে পরে এরকম ইউরেনিয়াম হাতে নিয়ে আরে দেখ আমার এরকম করলে পরে তো হবে না। হ্যাঁ দিব ক্লাস শেষে ইয়ে করে নেই। আচ্ছা নতুন মিটিংটা জয়েন করো, ওখানে আমরা শেষ করতেছি। ঠিক আছে হ্যাঁ ওকে। তো সবাইকে এখানের মধ্যে দেখো, আমরা একটু স্টুডেন্ট বুকের এই পেজটা রিডিং করব, যে এখানের মধ্যে লেখা হাউ উই ক্যান কিপ আওয়ারসেলফ সেফ ফ্রম রেডিয়েশন। তো কেমন কেমন জিনিস দেখো, আমরা তো অ্যাপ্লিকেশন গুলি দেখলাম যে রেডিওঅ্যাক্টিভ এইসব জিনিসপাতি আমরা নিজেদের কাজে কিভাবে কিভাবে ইউজ করতে পারি, মেডিকেলে, ইন্ডাস্ট্রিতে, দেন ডেটিং এর কাজে। এখন এইগুলা ডেঞ্জার গুলা কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি ওটা জানার জন্য কি করতে হবে, প্রথমে ডেঞ্জার গুলার ব্যাপারে জানতে হবে, এরপরে সেটা কিভাবে মিনিমাইজ করবো এই ব্যাপারে আমরা ডিসিশন নিতে পারবো। তো কি বলতেছে এখানের জন্য দেখো, দ্য ডেঞ্জার্স টু হেলথ অফ আয়োনাইজিং রেডিয়েশন। কেমন জিনিস আয়োনাইজিং রেডিয়েশন? একটু নিজেদের মধ্যে কথা বলো না, সবাই সামনে দেখো। আয়োনাইজিং রেডিয়েশন ক্যান ড্যামেজ দ্য মলিকিউলস দ্যাট মেক আপ দ্য সেলস অফ লিভিং টিস্যু। Cells suffer this kind of damage all the time for many different reasons. তো আমাদের এই সেলগুলো অনেক অনেক কাজে কি হয়, এরকম কাটা পড়ে যায় আর মারা যায়, ঠিক আছে? অনেকজন আছে না একটু কিছু হইলে পরে হাত টাত কাটা কাটা ফেলে, বুঝছো? এরকম কিন্তু অনেকজন মানুষকে আমি চিনি আর কি, বুঝছো? কি সুজাল তুমি কাটো নাকি? আচ্ছা তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি হয়েছে, যে ফরচুনেটলি সেলগুলা কি করে ফেলে, সেলগুলি আবার ওরকম নিজেদেরকে রিপেয়ার করে ফেলে, ঠিক আছে? যে একজনের কয়দিন থাকে, একজনের নাম যে লিখবে এমনি করে, ঠিক আছে? একজনের কয়দিন থাকবে, কয়দিন পরে ঠিকঠাক না হলে পরে তো আরেকজনের নাম লেখা যাবে না, নাকি মানসিফা? আচ্ছা তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে cells can repair or replace themselves given time, so ঠিক আছে? সবকিছু টাইম হিলস, ঠিক আছে? তো এখন ইউজুয়ালি নো পার্মানেন্ট ড্যামেজ রেজাল্ট, ঠিক আছে? সবাই যে বলে যে ওরে ছাড়া মরে যাবো, এই করবো ওই করবো, ঠিক আছে? এরপর আরেকজন পাইলে পরে সব শেষ, আরে ওইটা তো ড্যাশ জুস, ঠিক আছে? তো এখন এখানে মধ্যে কি বলতেছে দেখো, যে however if cells suffer repeated damage because of ionizing radiation, তো তখন সেলটা কি হইতে পারে, মারা যেতে পারে, ঠিক আছে? বারবার 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 যদি এমন হয় তো তখন এরকম সমস্যা হইতে পারে। তো এখন অল্টারনেটিভলি দ্য সেল মে স্টার্ট টু বিহেভ ইন আনএক্সপেক্টেড ওয়ে, যে অ্যাবনরমালি বিহেভ করা শুরু করতে পারে, বিকজ সেটা কি হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে? ওই যে কতজন ঘুমের টুমের ওষুধ টষুধ খায়, এসব করে এমন। তো এখন we call this effect cell mutation.
Some types of cancer happen because damaged cells start to divide uncontrollably and no longer perform their correct function. যে তাদের অ্যাকচুয়ালি যে কাজটা করার কথা ওটা তারা কি করে না, করতে পারে না। তো এখন এখানের মধ্যে বলতেছে এটা কি, সবাই একটু তাড়াতাড়ি দেখে নাও। আচ্ছা এই জিনিসটা আমি সামারাইজ করে দেই, বুঝতেছে তোমাদের ক্লাসে আজকে বেশি মানুষ, তোমাদের নিজেদের পাশাপাশি না থাকলে কেন জানো তোমরা শিখতেছো না। আচ্ছা তো এখন এখানের মধ্যে জিনিসগুলো দেখো। ফার্স্ট অফ অল আলফা রেডিয়েশন। আলফার মেইন কাজটা কি? আলফা তো একটা পেপারকেই পেনিট্রেট করতে পারে না। তো এখন আলফা যদি আমাদের স্কিনের বাইরে থাকে সে জীবনে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কেন? বিকজ আলফাটা আমাদের এই যে ডেড লেয়ার অফ সেল আছে না, এই স্কিনের এই ডেড লেয়ার অফ সেলের এখানে কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। ঠিক আছে, তো আলফা আমাদের বডির বাইরে থাকলে কোন রকমের ক্ষতি করতে পারবে না। কিন্তু পারবে কারা কারা? বেটা আর গামা। বেটা এন্ড গামা কি করতে পারবে? স্কিনটাকে পেনিট্রেট করতে পারবে এন্ড দ্যাট ক্যান ড্যামেজ আওয়ার সেলস। কিন্তু আলফা যদি বডির ভিতরে ঢুকে যায় কোনো ওয়েতে, তো তখন কিন্তু সে কি অনেক বেশি আয়নাইজিং না, তো সে তখন সেলগুলোকে কি করবে, অনেক বাজে ভাবে ড্যামেজ করে ফেলতে পারে। তো এই ব্যাপারগুলি নিয়ে বলা আছে। তো এখন আমরা এই আয়নাইজিং রেডিয়েশন কিভাবে করে ডিটেক্ট করতে পারি আমরা শিখছিলাম না? গিগারমুলার টিউব নিয়ে তো আমরা ঘুরবো না যে বডির মধ্যে এতগুলো গিগারমুলার টিউব লাগায় রাখছি, ঠিক আছে, এরপর ওখানের মধ্যে রিডিং দেখে বুঝবো যে রেডিয়েশন আসতেছে, এমন তো না। আমরা কি করব, আমরা এরকম একটা ফটোগ্রাফিক ফিল্মের ব্যাচ কেটে রাখবো। তো ফটোগ্রাফিক ফিল্মের ওরকম ব্যাচ যদি পড়ে থাকে তো তখন এটা যদি কি হয়ে যায়, এই যে ফগি অর আনক্লিয়ার হয়ে যায়, তো তখন কি হবে, তখন আমরা বুঝতে পারবো যে উই আর এক্সপোজ টু রেডিয়েশন এন্ড এখানে থেকে কি করতে হবে, নিজেদেরকে বাঁচাইতে হবে। তো এটা হলো ব্যাপার। এখন এই জিনিসগুলাকে তাহলে সেফলি কিভাবে হ্যান্ডেল করা যায়, কি করব, কখনো তাদেরকে ডিরেক্টলি টাচ করব না, অলওয়েজ গ্লাভস পরে দেন টংস এন্ড টুইজার ইউজ করে তাদেরকে কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে উইথ ডিসটেন্স, যে তাদেরকে এরকম দূরে দূরে রেখে দেন কি করব, এরকম হ্যান্ডেল করা লাগবে। যে অনেকজন এমন আছে না যে আম্মু বললো যে রুটিটা খোলা দিতেছে, ঠিক আছে, রুটিটা উল্টাই দিয়ে, তো তখন এরকম চুলার কাছে যাবে না, এই একটা এটা নিচে এরপরে খোলা দিবে এরকম দূর থেকে এমনি এমনি করতেছে, ঠিক আছে। আমাদের অমনে করে কি করা লাগে, রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল নিয়ে হ্যান্ডেল করা লাগে, যে যত বেশি পসিবল ডিসটেন্স মেইনটেইন করতে হবে রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল থেকে, বুঝা গেছে? তো এইসব হলো মেইন ব্যাপার। আর আরেকটা কি, গামা রেডিয়েশন থেকে বাঁচানোর জন্য তুমি অন্য আরেকটা রুমে থেকে বা লেড স্ক্রিনের পিছে থেকে কি করবা, গামা রেডিয়েশন রিলেটেড কাজ করবা, সো দ্যাট তোমার বডির ভিতরে মিনিমাম অ্যামাউন্ট অফ ইফেক্ট থাকে। যত ইফেক্ট কমাও না কেন, অল্প না অল্প হলেও ইফেক্ট থাকবেই। সো রিপিটেড তুমি যত বেশি এক্সপোজড হবা, ইভেন্চুয়ালি বডিতে ইফেক্ট পড়বেই পড়বে, বুঝছো? তো এর জন্য এই ব্যাপারগুলিতে খুবই কেয়ারফুল থাকতে হয়। তো এই সব ব্যাপারগুলি আমাদের ছিল এই সেফলি হ্যান্ডলিং এর ব্যাপার। নেক্সট ক্লাসে যে তোমাদের স্যাটারডেতে এই ফিশন এন্ড ফিউশন টপিক স্টার্ট হবে, ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। তোমাদের কপি দেওয়া হবে, কপি।